আজ তোকে চিরদিনের জন্য আমার পথ থেকে সরিয়ে দিলাম। আজ থেকে তোর সব কিছু শুধু আমার। রূপা তাড়াহুড়ো করে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত, যেন দৌড়ে এসেছে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো ভয়ে বড় বড়। কি হয়েছে রূপামা, তোকে এমন লাগছে কেন? বাবা, আমি ওকে শেষ করে দিয়েছি। ও আর কোনো দিন আমাদের জ্বালাতে পারবে না। কি বলছিস তুই এসব? লোকজন জানতে পারলে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তুমি এত ভয় পাচ্ছ কেন বাবা? কিছুই হবে না, কেউ কিছু জানতে পারবে না। আমি কোনো প্রমাণই রাখিনি। তুই ঠিকই করেছিস মা, ওকে সরিয়ে দিয়েই ভালো করেছিস। এমনিতেই তো ও আমাদের জন্য একটা বোঝা হয়ে গিয়েছিল। মিনতি মুখে এসব কথা বললেও তার মনটা যেন হঠাৎ ফিরে গেল কয়েক বছর আগের সেই দিনে। সেদিন মিনতি, তার স্বামী শম্ভুক আর তাদের ছোট্ট মেয়ে রূপা তিনজনেই জঙ্গলের সরু পথ ধরে হাঁটছিল। হঠাৎই তাদের সামনে এসে দাঁড়ালো বীর। তার কোলে ছিল একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। এ কি, কে তুমি? এভাবে আমাদের পথ আটকালে কেন? ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, বরং আমি তোমাদের উপকার করতে এসেছি। উপকার? কিসের উপকার করতে চাও তুমি আমাদের? এই যে আমার কোলে যে কন্যাটাকে দেখছ, ওকে তোমরা নিয়ে যাও। নিজেদের সন্তানের মতো করে আদর যত্নে বড় করে তুলবে। আর যখন ওর বয়স 18 বছর হবে, আমি ওকে আবার নিয়ে যাব। তার বদলে তোমাদের দেব অগাধ সোনা, গহনা আর মুদ্রা, এত ধন যা তোমরা কখনো কল্পনাও করতে পারোনি। কিন্তু এই কন্যার পরিচয় কি? ওর মা বাবা কে? ওর পরিচয় সম্পর্কে তোমাদের কিছু জানার দরকার নেই। তোমরা শুধু এটুকু মনে রেখো, ওকে দেখাশোনা করবে, বড় করবে, আর তার বিনিময়ে তোমরা পাবে অগাধ ধন সম্পদ, এত কিছু যা তোমাদের জীবনটাই বদলে দেবে। ঠিক আছে, তাই হবে। ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। আমাদের তো একটা মেয়ে আছেই, ওকেও আমাদের ছোট মেয়ের মতোই বড় করে তুলব। মিনতি আর শম্ভু শেষমেশ সেই ছোট্ট কন্যাটিকে নিজেদের কাছে তুলে নিল। স্নেহ আর ভালোবাসা দিয়ে তারা তার নাম রাখল কবিতা। দিন গড়াতে লাগল, সময় শ্রুতি কেটে গেল কয়েকটা বছর। ছোট্ট দুই বোন রূপা আর কবিতা এখন বড় হয়ে গেছে। দিদি, আমার খুব ভয় করছে। বাবা যদি জানতে পারে খুব রাগ করবে, আমাদের খুব বকবে। তুই একটু চুপ করবি? এত বকবক করছিস কেন? ওদিকে সুমন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য। চল তাড়াতাড়ি, আর বাবা কিছুই জানতে পারবে না। রূপা, তোমার এখন আসার সময় হলো? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আর বলো না, বাড়ির এত কাজ ছিল, সেই জন্যই আসতে একটু দেরি হয়ে গেল। এসব কথা থাক, কাল তো বলেছিলে তোমার বাড়িতে আমাদের বিয়ের কথা বলবে। কি হলো, কিছু বলেছ? হ্যাঁ, আমি বাড়িতে আমাদের বিয়ের কথা বলেছিলাম, কিন্তু বাবা রাজি হয়নি। সে আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। বাবা আমাকে স্পষ্ট বলেছে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে তার সব সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এমনকি বাড়ি থেকেও বের করে দেবে। তাই আমি সবকিছু ছেড়ে চলে এসেছি শুধু তোমার জন্য। তুমি থাকবে তো আমার সঙ্গে? না সুমন, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না।
আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন রূপা, এমন কথা বলছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তুমিই তো বলেছিলে আমাকে বিয়ে করবে। তাই তো আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, সব হারিয়ে শুধু তোমার উপর ভরসা করে। হ্যাঁ, আমি বলেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু তখন তুমি রায় পরিবারের ছেলে ছিলে। এখন তোমার কাছে কিছুই নেই, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমার বউ হতে চাইনি, আমি চেয়েছিলাম রায় পরিবারের বউ হতে। দিদি, তুই এটা ঠিক করছিস না। সুমনদা তোকে সত্যিই ভালোবাসে। তুই ওর সাথে এমনটা করতে পারিস না, এটা অন্যায় দিদি। তুই চুপ কর। আমার জীবন, আমি কি করব আর কি করব না সেটা আমার ব্যাপার। আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব। আমি কি করব না করব সেটা তুই ঠিক করে দিবি নাকি? রূপার এমন খারাপ ব্যবহারে সুমনের প্রতি কবিতা ভীষণ কষ্ট পেল, কারণ মনে মনে কবিতা সুমনকে অনেক ভালোবাসে। কিন্তু সুমনের সঙ্গে তার দিদির সম্পর্ক থাকায় সে কোনো দিনই নিজের ভালোবাসার কথা প্রকাশ করেনি। আজ সেই চেপে রাখা অনুভূতিগুলো তার চোখে কষ্ট হয়ে ভেসে উঠল। সুমনের প্রতি তার ভালোবাসা আজ স্পষ্ট হয়ে উঠল, আর সেটা সুমন বুঝতে পারল। তার ঠোঁটে ভেসে উঠল এক অদ্ভুত রহস্যময় হাসি। সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক নতুন রহস্য। আরে রায়বাবু, আসুন আসুন। কিছু দরকার ছিল নাকি? আমাকে একবার খবর দিলেই তো আমি নিজেই চলে যেতাম। এত কষ্ট করে আপনাকে আসতে হতো না। আমাকে তো আসতেই হতো শম্ভু, কারণ আজ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমি আমার ছেলে সুমনের সঙ্গে তোমার মেয়ে কবিতার বিয়ের কথা বলতে এসেছি। এটা কিভাবে সম্ভব রায়বাবু? আপনার ছেলে সুমন তো আমার বড় মেয়ে রূপাকে ভালোবাসে। আমি রূপাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না। আমি কবিতাকে বিয়ে করতে চাই। সুমন, তুমি তো বলেছিলে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাহলে এখন তুমি তোমার বাবার সঙ্গে এসে এসব কথা বলছো? হ্যাঁ, আমি যা বলছি সবই সত্যি। আমি তোমার মতো লোভী মেয়েকে বিয়ে করতে চাই না। আর সেদিন আমি ইচ্ছে করেই মিথ্যে বলেছিলাম, কারণ আমার বাবা আগেই বুঝে গিয়েছিল তুমি কেমন। তাই তোমাকে পরীক্ষা করার জন্যই এই সবটা করেছিলাম। আর সেই দিন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। না, এটা হতে পারে না সুমন। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এমনটা করতে পারো না। আমাকে ক্ষমা করবেন রায়বাবু, এই প্রস্তাবে আমি রাজি নই। শম্ভু, তোমার কথায় এই বিয়ে আটকাবে না। এই গ্রামে আমার কথাই শেষ কথা। এখানে এমন কেউ নেই যে আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে। সুমন, যা, কবিতাকে নিয়ে আয়। কবিতা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। সেদিনই আমি সেটা বুঝে গিয়েছিলাম। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। চলো আমার সঙ্গে। সুমন কবিতাকে নিয়ে সেখান থেকে চলে গেল, আর এই দৃশ্য দেখে রূপার রাগ চরমে পৌঁছে গেল। তার চোখে জ্বলে উঠল আগুন। মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল সে। রূপার মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। সে আর কিছু ভাবতে পারল না। কবিতার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগল। বারবার সে সুমনের বাড়ির সামনে গিয়ে দাঁড়াত, কিন্তু প্রতিবারই সুমনের বাড়ির সামনে কড়া প্রহরী থাকত। প্রহরীদের জন্য রূপা কোনোভাবেই ভেতরে ঢুকতে পারত না। তবুও সে হাল ছাড়েনি, সবসময় সুযোগ খুঁজতে থাকত, কবে কবিতাকে একা পাওয়া যাবে। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। তারপর একদিন কবিতা সুমন কোথাও থেকে ফিরছিল। হঠাৎই
রূপার সঙ্গে তার মুখোমুখি দেখা হয়ে গেল। এই তো এতদিন পর সামনে পেলাম তোকে, আজ তোকে ভালোই মজা দেখাবো। কবিতা, বোন আমার, কেমন আছিস? কিরে, আমার সাথে কথা বলবি না? বিশ্বাস কর, আমি আর আগের মতো নেই, আমি পাল্টে গেছি। তুই চলে যাওয়ার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই আমাকে ক্ষমা করে দিস। সুমন, তুমিও আমাকে ক্ষমা করে দিও। রূপা, তুমি চুপ করো। তোমার মিষ্টি কথায় আমি আর ভুলব না। আমি জানি তুমি কেমন। তুমি আমাদের সামনে থেকে চলে যাও, আমাদের যেতে দাও। সুমন, দাঁড়াও, আমি ওর সাথে কথা বলতে চাই। যাই হোক, ও তো আমার দিবি, আর ও বলছে ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে, তুমি কথা বলো। আমাকে এখনই বাড়ি যেতে হবে, কিছু দরকারি কাজ আছে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আর ওর থেকে সাবধানে থেকো। এরপর রূপা মিষ্টি মিষ্টি কথায় কবিতার মন জিতে নিতে লাগল। সে ধীরে ধীরে কবিতাকে নিয়ে যেতে লাগল দূরে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেল পাহাড়ের চূড়ায়। সেখানে দাঁড়িয়ে রূপা নানা রকম গল্প করতে লাগল। কবিতা ধীরে ধীরে তার কথায় ভুলে যেতে লাগল। মনে হচ্ছিল হয়তো রূপা সত্যিই পাল্টে গেছে। কবিতা বিশ্বাস করতে শুরু করল তার দিদি বদলে গেছে। চারদিকে হালকা বাতাস বইছে, সবকিছু যেন শান্ত। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর একটা ফাঁদ। কবিতা যখন এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল, ঠিক তখনই রূপার চোখে জ্বলে উঠল সেই পুরনো প্রতিশোধের আগুন। সুযোগ বুঝে রূপা হঠাৎ করে কবিতাকে ঠেলে দিল। কবিতা চিৎকার করে উঠল, আর এক নিমেষে সে পড়ে গেল পাহাড়ের নিচে। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো, শুধু প্রতিধ্বনি হয়ে ভেসে আসতে লাগলো সেই চিৎকার। এদিকে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কবিতা বাড়ি ফিরে এলো না। সুমনের মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। কবিতার কোনো খোঁজ না পেয়ে সুমন ভীষণ চিন্তিত হয়ে পড়ল। সে আর দেরি না করে তাড়াতাড়ি রূপার কাছে গেল। রূপা, কবিতা কোথায়? ও এখনো বাড়ি ফিরল না কেন? তুমি ওর সাথে কি করেছো? আমি আবার কি করব? আমি তো কিছুই করিনি। আমরা তো একটু কথা বলছিলাম, তারপর আমি সেখান থেকে আমার বাড়ি চলে আসি। আর ও তো নিজের বাড়ির দিকেই গিয়েছিল। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। রূপার কাছ থেকে ঠিকমতো কোনো উত্তর পেল না সুমন। তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল। শেষমেশ নিরাশ হয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল সে। কি গো, তুমি কি ভাবছ? আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছ? হ্যাঁ, কালকেই তো কবিতার 18 বছর পূরণ হবে, আর কালকেই তো বীরু ওকে নিতে আসবে। ও এলে ওকে কি জবাব দেব বলো তো? মিনতি আর শম্ভু নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই বীরু চলে এলো। কেমন আছো শম্ভু? আমি কথা মতোই চলে এলাম। কালই তো 18 বছর পূর্ণ হবে, আর কালই তোমাদের ভাগ্য বদলাবে। তোমরা পাবে অগাধ সোনা দানা। আর সে মেয়েটা, তাকে কি ঠিক মতো যত্নে রেখেছো? হ্যাঁ বীরু, আমরা ওকে নিজেদের সন্তানের মতো যত্নে বড় করেছি, আর কালকেই ওকে তোমার হাতে তুলে দেব। এরপর বীরু ওখান থেকে চলে যায়, কিন্তু শম্ভু মনে সন্দেহ জাগে। এখনো বীরু সোনা দানার কথা বলছে। এত সোনা কোথায় থেকে পাবে বীরু? তাই শম্ভু বীরুর পেছু নেয়, সে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য।
পিছু করতে করতেই শম্ভু দেখে বীরু এক রাজবাড়ির ভেতরে ঢুকে যায়। এটা তো একটা রাজবাড়ি, ও এখানে ঢুকলো কেন? দেখি তো আসল ব্যাপারটা কি। তুমি এসেছ? তুমি কি আমার রাজকন্যার খোঁজ নিয়ে এসেছ? ও কেমন আছে? তুমি তো ওকে কাল নিয়ে আসবে, তাই তো? হ্যাঁ রানীমা, আমি রাজকুমারীর খোঁজ নিয়ে এসেছি। রাজকুমারী ভালো আছে আর এখন অনেক বড় হয়ে গেছে। আগামীকালই আমি রাজকুমারীকে আপনার সামনে নিয়ে আসব। আপনাকে আর অপেক্ষা করতে হবে না। হ্যাঁ বীরু, তুমি ঠিকই বলেছ। কালই আমার অপেক্ষার শেষ দিন। কালই আমার জীবনের সব কষ্টের অবসান হবে। তুমি জানো না বীরু, কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি শুধু আমার রাজকুমারীর চিন্তায়। মহারাজের শেষ সময়ে তিনি আমাকে একটা কথাই বলে গিয়েছিলেন, আমাদের রাজকুমারী যেন ভালো মানুষ হয়, এই বিশাল সম্পত্তির মাঝে থেকেও যেন সে অহংকারী না হয়ে ওঠে। সেই কারণেই আমি তাকে দূরে পাঠিয়েছিলাম, গ্রামের কষ্টের মধ্যে বড় করে তুলেছি, যেন সে একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠে। এই সব কথা আড়াল থেকে শুনে ফেলল শম্ভু। তার চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারল কবিতা কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন রাজকুমারী। শম্ভু আর এক মুহূর্ত দেরি করল না, তাড়াতাড়ি বাড়ির ফিরল। বাড়ি ফিরে এসে সে মিনতিকে সব কথা জানাল। মিনতি শুনে হতভম্ব হয়ে গেল। আর এই সব কথা রূপা শুনে ফেলল। এই সত্য জানার পর রূপার মনে নতুন করে লোভ জেগে উঠল। কি বলছো তুমি? কবিতা রাজকুমারী? তাহলে এখন কি হবে? ওরা তো কালই কবিতাকে নিতে আসবে, আর যদি কবিতাকে না পায় তখন কি হবে? এত ভয় পাচ্ছ কেন মা? আমি তো আছি। কাল কবিতার জায়গায় আমি যাব রাজকুমারী হয়ে, আর সেই বিশাল সাম্রাজ্য আমি ভোগ করব। কিন্তু যদি ওরা বুঝে যায় তুই যে রাজকুমারী নস, সেটা যদি ধরে ফেলে, তখন কি হবে রূপা? মা, কিচ্ছু হবে না। ওরা কোনোদিনই তো কবিতাকে দেখতে আসেনি, এই 18 বছরে একবারও না। তাহলে বুঝবে কিভাবে আমি কবিতা নই? আর কবিতা তো আমার সবকিছু কেড়ে নিয়েছে। এবার আমি তার জায়গা নিয়ে সেই রাজকীয় জীবনটা আমি কাটাতে চাই। পরের দিন শম্ভু আর মিনতি রূপাকে নিয়ে রাজবাড়িতে পৌঁছালো। রানীমা, এই হলো শম্ভু আর মিনতি। ওদের কাছেই আমি রাজকুমারীকে দিয়ে এসেছিলাম। তাহলে এ আমার রাজকুমারী, এই আমার মেয়ে। হ্যাঁ রানীমা, এই মেয়েকে বীরু আমার হাতে তুলে দিয়েছিল, আর আমরা ওকে নিজের সন্তানের মতো একটু একটু করে আদর যত্নে বড় করে তুলেছি। আজ আমরা আপনার হাতে তুলে দিচ্ছি আপনার মেয়েকে। তোমাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার নেই। তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করেছ। বীরু, শম্ভুকে ওর প্রাপ্য সম্মান আর পুরস্কার দিয়ে দাও। রানীমা বিশ্বাস করে বসলেন রূপাই তার আসল মেয়ে, আর শম্ভু ও মিনতি তাদের প্রাপ্য হিসাবে পেল স্বর্ণমুদ্রা নিয়ে তারা বাড়ি ফিরে গেল। কিন্তু সবাই ঘুমিয়ে পড়তেই রূপা চুপি চুপি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে গেল কোষাগারের দিকে। লোভে অন্ধ হয়ে সে ঢুকে পড়ল কোষাগারে। দরজা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চারদিকে শুধু সোনা, রূপা, অগাধ ধন সম্পদ। এত সোনা, এত ধন সম্পদ,
এই সব শুধু আমার। এখান থেকে কিছু সোনা নিয়ে গিয়ে বাবা মাকে দিয়ে দেব, তাহলে ওরাও বড় লোক হয়ে যাবে। রূপমা, তুই এত রাতে এসেছিস, কেউ দেখতে পায়নি তোকেই? না বাবা, ভয় পেও না। রাজপ্রাসাদে এখন সবাই ঘুমিয়ে গেছে, সেই সুযোগেই তোমাদের জন্য একটু নিয়ে এলাম। এই তো সামান্যই, আমি একা কেন সুখ ভোগ করব, তোমরাও আমার সঙ্গে সুখে থাকো। তোর মতো মেয়ে থাকলে তো সুখেই থাকবো। তুই ঠিকই করেছিস কবিতার জায়গায় নিজেকে বসিয়ে। দেখ না, ওরা আমাদেরকে সামান্যই কিছু দিল, ওটাতে আর কদিন চলবে? তার চেয়ে বরং তুই যদি এখানেই রাজকুমারী হয়ে থাকিস, তাহলে আমরাও এখানে আরামাইসে থাকতে পারবো। হ্যাঁ রে মা, ওরা কেউ জানতে পারেনি তো যে তুই আসলে রাজকুমারী নইস, কবিতা আসলে রাজকুমারী, ওর জায়গায় তুই আছিস, এই কথাটা? না না মা, তুমি চিন্তা করো না, কেউ জানতে পারেনি। ঘরের ভেতরে বসে শম্ভু আর মিনতি সব গোপন কথা আলোচনা করছিল, কিন্তু তারা জানতো না ঘরের বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনে ফেলেছে সুমন। সব সত্য জানার পর সুমনের চোখে রাগ আর বিস্ময় জ্বলে উঠল। সে বুঝতে পারল কবিতার ক্ষতি করা হয়েছে, আর কবিতাই আসল রাজকুমারী, তার জায়গায় এখন রূপা রয়েছে। এক মুহূর্ত দেরি না করে সুমন ছুটে গেল রাজপ্রাসাদে। সে গিয়ে রানীমাকে সব সত্যি জানিয়ে দিল। সব শুনে রানীমা স্তব্ধ হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরের দিনের অপেক্ষা করলেন। পরের দিন গভীর রাত, রাজপ্রাসাদে সবাই ঘুমিয়ে পড়েছে। রূপা আবার চুপি চুপি কোষাগারের দিকে গেল। সেখান থেকে অনেক সোনাদানা নিয়ে সে তার বাবা মায়ের কাছে পৌঁছাল। কিন্তু এবার সব কিছু নজরে ছিল। কিছুক্ষণের মধ্যেই সুমন রানীমাকে নিয়ে শম্ভুদের বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে ঢুকেই তারা সবকিছু নিজের চোখে দেখে ফেলল। মা, তুমি এখানে কি করে এলে? চুপ করো, আর তোমার মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবে না। সত্যি করে বলো, তুমি আসলে কে? সবকিছু আমি জেনে গেছি। তুমি রাজকুমারী নও, এখনই সত্যি বলো। আমার রাজকুমারীর সাথে কি করেছো তুমি? না বললে পরিণাম খুব খারাপ হবে। রানীমার কঠোর প্রশ্ন আর রাগের সামনে রূপা ভয়ে ভেঙে পড়ল। তার শরীর কাঁপতে লাগল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। শেষ পর্যন্ত আর লুকোতে পারল না সে রাজকুমারী নয়। চারদিকে নেমে এলো স্তব্ধতা, আর তারপর সে জানিয়ে দিল এক ভয়ঙ্কর সত্য। কণ্ঠ ভারী হয়ে এলো, আসল রাজকুমারী কবিতাকে সে শেষ করে দিয়েছে। এই স্বীকারোক্তি শুনে চারদিক যেন কেঁপে উঠল। তুমি এতটা নীচ? তুমি আমার কবিতাকে? আমি জানতাম তুমি লোভী, কিন্তু তুমি এতটা ভয়ঙ্কর তা কখনো ভাবিনি। জানি মা, ওকে কঠোর শাস্তি দিন। ও আমার কবিতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ও আমার কবিতাকে শেষ করে দিয়েছে। শাস্তি তো ওদের হবেই। ওদের অপরাধের কোনো ক্ষমা নেই। আমি ওদের মৃত্যুদণ্ড দিচ্ছি। ওরা আমার মেয়েকে শেষ করেছে, আমি ওদের ছাড়ব না। ওদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হবে। শেষমেশ রানীমা শম্ভু, মিনতি আর রূপাকে তাদের ভয়ঙ্কর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিলেন। নিজের লোভ আর প্রতিহিংসার কারণে তারা যে পাপ করেছিল তারই কঠোর শাস্তি পেল। আর এভাবেই কবিতার মৃত্যুর ন্যায় বিচার সম্পন্ন হল। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এমনই নতুন নতুন গল্প দেখার জন্য।